প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো একটি রিপোর্ট, যেখানে বলা হচ্ছে সাবেক আইজিপি অর্থাৎ পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার। পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। দুর্নীতি দমন কমিশন অথবা দুদকের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এটাই হচ্ছে মূল খবর, এতটুকুই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই আজকে আমাদেরকে বিশ্লেষণ করবেন, এবং এই শোটি সাইফুল আমিন ভাইকে ডেডিকেট করা জানার 23তম পর্ব আপনারা দেখছেন। আপনারা স্বাগত জানাই যে যেখান থেকে দেখছেন। প্রিয় সাইফুল আমিন ভাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল আমিন ভাই, বাংলাদেশে বহুল আলোচিত এই সংবাদটি যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করা, মানে তাকে ফিরিয়ে আনা হবে কিনা, এবং এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যেও একটি গুঞ্জন চলছে যে ধীরে ধীরে শামীম ওসমান আরও অন্যান্য যে সকল নেতারা দুবাইয়ে রয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা হবে। আসলে কি ব্যাপারটা কি? আর এটা কি বিএনপির কোনো কৃতিত্ব? আওয়ামী লীগ বা শেখ হাসিনা দেশে ফিরবেন, এই একটা আবহ যখন চলছে, তখন বেনজির আহমেদকে গ্রেপ্তার, এটা কি বার্তা দিচ্ছে? এর পেছনে সামনে কি আছে, নাকি এটা ধারাবাহিক একটি প্রক্রিয়া? আপনার কি মনে হয়? আহ, এটা খুবই একেবারে প্রাথমিক যে এখন টোটাল বিষয়টাকে ইয়ে করা, এক্সপ্লেইন করা খুবই প্রাথমিক পর্যায়ে আছে। প্রাথমিক পর্যায়ে এই জন্য যে আহ, যদিও পার্লামেন্টের ভেতরে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে তাদের উদ্যোগের ফলে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এইটা তাদের সাফল্য হিসেবে তারা বর্ণনা করেছেন, এবং সেখানে তিনি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের সাফল্য। এই ক্ষেত্রে দেখেন, আহ, মানে বলাই যায় যে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা আছে, তার বিরুদ্ধে রেড নোটিশ আছে। এখন সেই মানে কোন কারণে এক্স্যাক্টলি তাকে ধরা হয়েছে এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার একটা ইয়ে আসে নাই, আহ, যে তাকে যে এই কারণে তাকে ধরা এই হয়েছে। কারণে ধরা হয়েছে। ইকো হচ্ছে বোধহয়। এখন এখন কি ঠিক আছে? এখন ঠিক হবে? আমি শুনতে পাচ্ছি না। সাইফুল আহমেদ, এখন ঠিক আছে, আপনি বলতে থাকেন। আচ্ছা। তো মানে এটা আসলে খুব বেশি ক্লিয়ার না যে ওনাকে এক্স্যাক্টলি কী কেন, যদিও বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের একটা মামলায় তাকে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, তার যে গ্রেপ্তারি পরোয়ানা আছে, সেই গ্রেপ্তারি পরোয়ানায় দুবাই পুলিশ তাকে অ্যারেস্ট করছে। কিন্তু এক্স্যাক্টলি এমনও হতে পারে এর আগেও কিন্তু এরকম ধরার পর জানা গেছে যে তারা লোকাল কোনো একটা কিনা যে অপরাধ করে ধরা পড়েছেন। এর আগেও কিন্তু বাংলাদেশের অনেক দু একজন নাগরিক এরকম ধরা পড়েছে, এবং বলা হয়েছে যে তাদেরকে রেড নোটিসের কারণে ধরা, কিন্তু পরে দেখা গেল যে না, রেড নোটিস না, তারা লোকাল কোনো অপরাধের কারণে ধরা পড়ছে। এখন বেনজির আহমেদ এক্স্যাক্টলি কী কী করছেন এটা আমার মনে হয় আরও মানে এক্স্যাক্ট তথ্যগুলো আমার ধারণা দু একদিনের মধ্যে ক্লিয়ার হবে। তার আগ পর্যন্ত আপনি ক্লিয়ার না যে এটা আসলে কি। তবে সরকার যে সাফল্য দাবি করছেন, এবং মানে একটা যে মোটামুটি একটা প্রচার হয়েছে যে যে আওয়ামী লীগ বিরোধী অবস্থানে সরকার খুব স্ট্রং অবস্থান নিয়েছে, এবং বিদেশে থাকা সকল মানে যারা পলাতক আওয়ামী লীগ নেতা আছেন তাদেরকে ধরে নিয়ে আসবেন এগুলা, এটা অবশ্যই মানে আলোচিত। অবশ্যই বেনজির আহমেদের অ্যারেস্ট একটা বড় আলোচিত বিষয়, কারণ বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান, দুবাই পুলিশ নিশ্চয়ই কোনো স্পেসিফিক কোনো রিজনের বা স্পেসিফিক কোনো অভিযোগই তাকে ধরেছে। সেটা যদি দুর্নীতি দমন কমিশনের মামলা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশনের মামলা হলে তাকে ডিপোর্টেশনের এখন এখন নেক্সট পর্যায়টা হলো ডিপোর্ট করবে তারা। ডিপোর্ট বাংলাদেশ সরকার, নিয়মটা হলো বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটা আবেদন করবে দুবাই পুলিশের কাছে। সেই আবেদনটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন করবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সে দুবাই পুলিশের কাছে দেওয়া হবে। দুবাই পুলিশ এটা আবার তাদের আদালতে, তাদের নিজস্ব আদালতে নিয়ে এটাকে ইয়ে করবে যে হ্যাঁ, তাকে বাংলাদেশে ডিপোর্ট করা ইয়ে কিনা, সেফ কিনা। আই টেল ইউ, ফার্স্ট থিং উইল বি ডিসকাস যে হ্যাঁ, তাকে রেড নোটিসের ইয়েতে মামলা, কিন্তু তার বাংলাদেশে তিনি নিরাপদ কিনা এইটা কিন্তু যাচাই হবে। তো বাংলাদেশে যদি দুবাই পুলিশ মনে করে যে অ্যারেস্ট করে, যদি এই কারণে অ্যারেস্ট করে থাকে, তাহলে কিন্তু মানে ডিপোর্ট করতে আমার মনে হয় না কোনো অসুবিধা। যদি অন্য কোনো কারণে ইয়ে হয়, বাংলাদেশ যদি আবেদন জানা থাকে ফেরত পাঠানোর জন্য, তাহলে কিন্তু ওই বিষয়গুলো আসবে যে সে বাংলাদেশে আসলে, বা সে তো দুবাইতে বৈধভাবেই আছে, সে দুবাইতে কিন্তু অবৈধভাবে থাকার কোনো তার সুযোগ নেই, যেহেতু সে খুব পরিচিত মুখ এবং তার পরিচিত ইয়ে, তো সে বৈধভাবেই ছিল। তো তাকে ধরা হয়েছে,
এক্স্যাক্টলি, কিন্তু দুর্নীতি দমন কমিশনের মামলায় যদি তাকে এক্স্যাক্টলি এই কারণে যেটা দাবি করা হয়েছে যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে ফেরত আনা যাবে। মানে খুব বেশি সময় লাগবে না, হয়তো মাসখানেক এই প্রসেসের মধ্যে, মাস দেড়েক দুয়েক লাগতে পারে, এর মধ্যে তাকে নিয়ে আসা যাবে। আর যদি তা না হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রসেসটা ডিফারেন্ট। আর প্রসেসটা হলো যে তারা যেহেতু তাদের ইন্টারনাল ইয়েতে এটা জাস্টিফাই করবে যে তাকে ফেরত পাঠানো সম্ভব কিনা, এবং ফেরত পাঠালে তার জীবন বিপন্ন হবে কিনা, এরকম অনেকগুলো লিগ্যাল ব্যাপারগুলো আছে। সেই লিগ্যাল ব্যাপারগুলো যে দেখা যায় যে না, তার তার সে যদি প্রুফ করতে পারে, বা তার লয়ার যদি প্রুফ করতে পারে যে কারণ তার তো এখন লয়ার হবে, এখন তো তাকে লয়ারও দেওয়া হবে, তাই না, বা সে নিজেও লয়ার নিয়োগ করতে পারবে। তো যদি তার লয়ার প্রুফ করতে পারে যে সে বাংলাদেশে সে নিরাপদ না, তাহলে কিন্তু এটা ক্যাচাল হয়ে যাবে। মানে ওই যেটা ব্রিটেনে হয়, যেটা অন্য এটা এখানে দুবাইতেও তাই হবে। সো এটা আসলে এক্স্যাক্টলি কী কারণে সে ধরা পড়ছে, শুধুমাত্র দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে রেড নোটিসের কারণে ধরা হয়েছে, এটা কিন্তু খুব অস্বাভাবিক একটা ঘটনা যে একজন সাবেক পুলিশ প্রধানকে একটা দুর্নীতির মামলার কারণে অন্য দেশে, এটা অন্য কোনো ক্রাইমের সাথে সে জড়িত আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ হয়। কারণ এরকম মামলা বহুজনের ভিতর বহু বছর ধরে, গত 20 বছর 30 বছর ধরে এরকম মামলা আছে। তো ইন্টারপোল তো তারেক রহমানের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ পাঠানো হয়েছিল, তাই না? কি সেটাকে কার্যকর হচ্ছে? হয় নাই। কারণ কি? কারণ হলো এগুলো আসলে এত সহজ ইয়ে না যে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে ইন্টারপোলের রেড নোটিসের মাধ্যমে তারা অ্যারেস্ট করে ফেলছে। তো হতেও পারে, মানে আমি যেহেতু এক্স্যাক্টলি একদম কনফার্ম ইনফরমেশনগুলো আমার কাছে এখনো করা, পত্রিকাগুলো পড়ে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে সরকার যেটা দিয়েছে তথ্য সেটাই সেটাই, পত্রিকাগুলোর কাছে হ্যাঁ, তথ্য। হ্যাঁ। পত্রিকাগুলোর নিজস্ব, আমি প্রথম আলো রিপোর্ট দেখলাম, তারা খুবই যে ছোট, একটু মানে হ্যাঁ আইএসপিআর এর ইয়ে ইয়ার করছে, মতো আর কি। এবং তারা পরবর্তীতে একটা এক্সপ্লেইনার দিছে যে এরপরে কি কি পদক্ষেপ। তো পদক্ষেপ এগুলো কিন্তু আপনি এখনই যদি যে কেউ যে কোনো ইয়েতে কি বলে এআই অ্যাপসে যে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য প্রসেস আফটার অ্যারেস্টেড আন্ডার রেড রেড নোটিস, হ্যাঁ, তার প্রসেসটা কি, তাকে দেশে ব্যাক করানো, এটা আপনি ধাপে ধাপে, যেটা প্রথম আলোতে ছাপা হয়েছে, ওনার হয়তো 5 জন কর্মকর্তার সাথে, আমি পড়েছি যে 5 জন কর্মকর্তার সাথে কথা বলে লিখেছেন, কিন্তু এটা কিন্তু আপনি গুগলে সার্চ দিলে, যেখানে সার্চ দিলে পেয়ে যাবেন, বা ইন্টারপোলের যে ইয়ে আছে, সাইট আছে, সেখানে গিয়েও আপনি কিন্তু ইজিলি এই ধাপগুলো পেয়ে যাবেন। এই ধাপগুলি নতুন কিছু না। ব্যাপারটা হলো সে কী কারণে অ্যারেস্ট হয়েছে, সে কি এক্স্যাক্টলি বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছে, বাংলাদেশের এই আবেদন মানে রেড নোটিসের জন্য যে আবেদন, সেই আবেদনের প্রেক্ষিতে হয়েছে, নাকি আরও অন্য কোনো ব্যাপার আছে। সো ইট ডিপেন্ডস। এখনই এক্স্যাক্টলি মানে বলা যাচ্ছে না, বা একটা মহল যে ছড়ানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে নিয়ে আসার প্রক্রিয়াটা দারুণভাবে চালু হয়েছে, বিষয়টা আমার কাছে তা মনে হয় না। থ্যাংক ইউ। জি, সাইফুল আলম ভাই, আমরা যদি একটু বেনজির আহমেদের কথা একটু নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করি, স্বয়ং গোপালগঞ্জে তার রিসোর্টের যে জমিগুলো অধিগ্রহণ সে করেছিল, সেখানে ব্যাপক হিন্দু ধর্মাবলম্বীদের জমি জোর করে হুমকি দিয়ে কিছু নামমাত্র টাকা দিয়ে সে দখল করে নিয়েছিল। এবং আমি নিজে এরকম না হলে 10 জন ভিক্টিমের সাথে কথা বলেছি, তারা মুখ খুলতে পারেনি সেই দাপটে বেনজির আহমেদের, বা বোট ক্লাবের ঘটনা, বা অন্যান্য বাংলাদেশে সে এক প্রকার আওয়ামী লীগকে অনেক কিছুই দিয়েছে, আবার নিয়েছেও। দুর্নীতির ব্যাপারটি কিন্তু ওপেন সিক্রেট। দেখা যাক কী হয়। সে অপরাধী হলে অবশ্যই এই আহ, পুলিশের ব্যাপারে একটু বলেছে, আপনি পুলিশে এমন কোনো কর্মকর্তা পাবেন না যে ধোয়া তুলসী পাতা। আমি আপনাকে এটা লিখে দিতে পারি, বা আবার আমি এখন পর্যন্ত আমার পরিচিত কোনো পুলিশ কর্মকর্তা পাইনি যে দুর্নীতির সাথে যুক্ত না। আমি পাইনি। সেটা হয়তো লোয়ার লেভেলে, কনস্টেবল লেভেলে এরকম থাকতে পারে, কিন্তু আমি কোনো অফিসার এই পর্যন্ত, পুলিশের অফিসার আমার সাথে পরিচিত হচ্ছে, আমি সরি, হয়তো কেউ এই অনুষ্ঠানটা দেখবেন, কোনো পুলিশ কর্মকর্তা, তিনি হয়তো ভাববেন যে সাইফুল আলমের সাথে পরিচয় থাকাটাই আমার অন্যায় হয়েছে, তাই না? কিন্তু আমি একজনকেও চিনি না এখন পর্যন্ত। আপনি কল্পনা করতে পারেন, আমি একজন পুলিশ কর্মকর্তা চিনি না যিনি দুর্নীতি করে নাই। জি, আমার এরপর আর কিছু বলার নেই। এটা সো আমারও ছিল, সে কিন্তু আমি সে আমি সে জি, সে সে হলো যেহেতু আইজিপি হয়েছে, এবং সে মানে বড় বড় ক্রাইমগুলো সে করছে, এই জন্য তারটা আলোচিত। কিন্তু পুলিশ শব্দের সাথে বাংলাদেশের দুর্নীতি শব্দটা একেবারে না, মাখামাখি। অনেক পুলিশ আছেন। আমি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি মামলা আবু সাইদ, সেইটার সাথে জড়িত 2-1 জন পুলিশকে আমি চিনি, যারা কিনা ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এমনি ওসিও না আরও। তো এমন না লোককে আমি চিনি যে কিনা মানবতার, তার দুর্নীতির টাকা নাই বলে সে কিন্তু ফেসেও গেছে এই ঘটনা না করে, এবং সে কিন্তু মানবতার জীবনযাপন করছে। আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে, আমি এরকম কয়েকজনকে দেখেছি আমি আমি আসলে। আমি এখন পর্যন্ত পাইনি, সরি। জি,
ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। তো সাইফুল আলম ভাই, আমরা যদি একটু সংসদের দিকে তাকাই, পার্লামেন্টের দিকে তাকাই, ওইখানে কিন্তু বেশ কিছু কেওয়াত চলছে। আমি একটু ফটোকার্ড যদি দেখাইতাম, বা বিএনপির পক্ষ থেকে কিছু জিনিস আমরা দেখি। প্রথমত একটা মানে অন্ততপক্ষে এই পুরো বিএনপির সময়টাতে সাফল্য যদি কিছু থেকে থাকে সেটা ছিল এই যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া। সেটাও কিন্তু তারা বাতিল করলো। মানে আমরা অনেক বাংলাদেশকে ভালোবাসা মানুষকে দেখেছিলাম যে প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ, সেই ববি আজাদের ইয়াতে, তো সেটি কিন্তু আর রইলো না। এবং প্রাথমিকে সঙ্গীত শিক্ষক নিয়োগ মন্ত্রিপরিষদের অসম্মতি, মানে এই যে বাতিল সম্মতি দিল না, এটার পেছনে কি ব্যাপারটা, কি তারা কি চায়, কি মনে হয়? এটা তো আপনি ধরে নিতে পারেন, এটা বুঝতেই পারেন যে এটা মানে ববি হাজ্জাজের উদ্যোগ বা কিভাবে এটা আসছে সামনে, এটা বহুদিন থেকে এই ব্যাপারটা আলোচিত হচ্ছে, যে এটা খুব আলোচিত একটা বিষয় বাংলাদেশের স্কুল পর্যায়ে, প্রাথমিক স্কুল পর্যায়ে মানে এই সংস্কৃতি চর্চার একটা ইয়া থাকুক। এটা ববি হাজ্জাজ হয়তো নিজে থেকে উদ্যোগ নিয়েছেন, অথবা কোনো একটা গ্রুপের ইয়েতে এটা উদ্যোগ নিয়েছেন, বা এমন হতে পারে যে সরকারি উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা বাতিল হতে আপনার আমি সবচেয়ে লক্ষ্য করতে পারি যে সরকারের ভিতরে ওই অংশটা এটাকে বাতিল করতে বাধ্য করছে, যে অংশটা শক্তিশালী, এবং সেই অংশটাই কিন্তু জামাত নির্ভর, সে অংশটাই হলো ইসলামাইজেশনের সে অংশটাই হলো ধর্মান্ধ। সো এখন আপনি বুঝতে পারেন যে আমরা অনেক সময় বলি যে বিএনপি আর যাই হোক ধর্মনিরপেক্ষতা তো প্রকাশ্যে দেখায়, কিন্তু ওই অংশটা কিন্তু এটা প্রবলভাবে প্রকাশিত হইল যে ইয়েতে তারেক রহমানের ক্যাবিনেট জামাতে ইসলামীর কি বলে মানে অনুসারীদের সংখ্যা, বা ওই যে কি বলে সংস্কৃতি চর্চা বিরোধী এক সবচেয়ে বড় গ্রুপটা, যে গ্রুপটা এটা শুনছে। সো এখানে আহ, সোজা সাপটা কথা, ধর্মান্ধ গোষ্ঠী বাংলাদেশে ববি আজ্জাজ বলেন আর যেমন এদের উপরে কিন্তু ধর্মান্ধ গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিতে পেরেছে এখন পর্যন্ত এটাই প্রমাণ করে। হুম। জি, সাইফুল আলম, অনেক ধন্যবাদ। আপনি সংসদ নিয়ে একটু এই শোটা শুরু হওয়ার আগে বলছিলেন যে আহ, একটু টালমাটাল অবস্থা বিএনপির, তালমাটাল বিতর্কিত বিষয়। অবস্থা বিএনপির তালমাতাল হয়েছে, জামাতেরও তালমাটাল, এটা মুখোমুখি অবস্থানে প্রথম দেখা গেল আর কি, কিন্তু সেটা আবার অন্য ইস্যু। এটা হলো আমার যে এই যে দেখেন দ্বিমুখী বিএনপির ভেতরের দ্বিমুখী ইয়াটা দেখেন, যে তারা যখন ক্যাবিনেটে গোপন বৈঠকে যাচ্ছে তখন কিন্তু তারা ওই ধর্মান্ধ গোষ্ঠীকে কিন্তু তারা প্রশ্রয় দেওয়ার জন্য বা তাদের কথা শোনার জন্য, আপনি যথার্থ উদাহরণটা আনছেন, যে উদাহরণটা এখন কম্প্যারিজন করা যায়, যে এক ধর্মান্ধ গোষ্ঠী কিন্তু গোপন কোঠরিতে যখন বিএনপি যায় সেখানে ধর্মান্ধ গোষ্ঠী তাদেরকে গলা চিপে ধরে এবং সেটা তারা আদায় করে নেয়, কিন্তু যখন প্রকাশ্যে আসে সেই গোষ্ঠীটা তখন কিছু করতে পারে না, যে কারণে এই প্রকাশ্য গোষ্ঠীটা আবার পার্লামেন্টে এই জিনিসটা আনছে। কারণ এটা আনার কথা না, 300 বিধিতে মানে ইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন ইয়ের উপরে কি বলে এই যে পুলিশের আইজিপির অ্যারেস্টের, সাবেক আইজিপির অ্যারেস্টের ব্যাপারে, তখন কিন্তু এটা দুই পক্ষ কিন্তু খুব সমান তালে তালি মারছে, মানে একেবারে টেবিল থাপড়াইছে। হ্যাঁ, কিন্তু অল অফ এ সাডেন যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকে উঠেই কিন্তু বলছেন স্পিকারের পারমিশন, আমি এক্স্যাক্টলি তার ভাষাটা আমি শুনেছি যেটা, সেটা তিনি বলছেন যে আমি এখন যে কথাগুলো বলবো সেটা আমি ওই পক্ষের উল্টা পাশের তালি আর পাবো না, মানে উল্টা পাশে আমার থামস ইয়ে করবে না আমাকে। তো তখন সবাই আশ্চর্য হচ্ছিল, এই দুদিন তাকাচ্ছিল কি বলতে যাচ্ছে সে যে এরকম একটা প্রসঙ্গ সামনে নিয়ে আসবে এটা কিন্তু জামাতের কোনো ধারণাও ছিল না। তখন সে সামনে নিয়ে আসছে এবং জিসানের ব্যাপারটা আছে, এবং সেখানে অনেকগুলো একদম নৈর্ব্যক্তিকভাবে ওখানে ঘটনাটা কি জিসান না নিশান, ওই সে যে ঘটনাবলী ঘটাইছে একজন নারীর সাথে, এবং তার গর্ভপাত থেকে শুরু করে যেগুলো করছে সমস্ত কিছু বর্ণনা দিয়ে এক পর্যায়ে তারা প্রুফ করেছে যে জিসানকে নিয়ে যে ছাত্র শিবির বা জামাত যে বিবৃতি দিয়েছিল, যে তারা যে ট্রল করেছিল, তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালাচ্ছিল যে সরকার জিসানকে উদ্ধারের জন্য ভূমিকা নিচ্ছে না, বা সরকার দলই জিসানকে গুম করার জন্য দায়ী, এরকম একটা প্রচারণা চালানো হচ্ছে, সেটার বিরুদ্ধে কিন্তু যখন সালাউদ্দিন সাহেব বললেন যে আমরা বলতে বাধ্য হচ্ছে যে এই কারণে যে তারা প্রচার করেছে যে এই জিনিসটার সাথে সরকারের ভূমিকা আছে, আমরা দেখাতে চাই যে সরকার এখানে কিছু না, বরং সে নিজেকে ইয়ে করছে। তো এখানে জামাত প্রথমবার মতো দেখলাম যে ওরা এদিক ওদিক মুখ দেখাদেখি করছে, এবং তারা মানে সিরিয়াসলি রিয়্যাক্ট করছে পার্লামেন্টে। তো এতে বোঝা যায় যে যে জিসান ইস্যুতে বা জামাত শিবির ইস্যুতে আমি একটা জিনিস আপনার কাছে ইয়ে হতে পারি, যে প্রকাশ্যে বিএনপির সংসদ সদস্যরা বা বিএনপি কিন্তু জামাত বিরোধী অবস্থান নেওয়ার চেষ্টা করছে,
তা না হলে জিসান একটা একটা ঘটনা, সেই ঘটনায় ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক ট্রল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এটা এমন বড় ঘটনা ছিল না যে 300 বিতিতে যখন বেনজির আহমেদ নিয়ে স্টেটমেন্ট দেয় তারপর পরেই আবার একটা পারমিশন নিয়ে উনি আরেকটা স্টেটমেন্ট দেন। এটা কিন্তু অস্বাভাবিক ঘটনা। আমার কাছে একটা ছোট ঘটনাকে কিন্তু বড় করেছে, যা এটা জামাতের কথা হইতে পারে, মানে জামাত এই ধরনের কথা বলছে, একটা ছোট ঘটনাকে বড় করে দেয়। কিন্তু যেভাবে জামাতকে জড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জামাতকে জড়িয়ে যে একটা জামাতকে মানে ইয়ে করা, এইটার সাথে ইনভলভ করা, বা জামাত এই ধরনের রাজনীতি করে, গুম না হয়ে বলে গুম হয়েছে, অভিযোগের রাজনীতি করে জামাত, ধর্মান্ধ রাজনীতি, জামাতের চরিত্র এমনই, জিসান যে চরিত্রের জামাতের চরিত্র তাই। মানে এটাই তো এই না হলে এরকম একটা ঘটনা শুধু কেন পার্লামেন্টের মধ্যে 300 বিধির পর পরে, যেটা নিয়মের বাইরে, পারমিশন নিয়ে তিনি স্টেটমেন্ট করে বসলেন। এটা কিন্তু কোনো নিয়মের, এটা কিন্তু নিয়মের বাইরে হয়েছে। আমার ধারণা পার্লামেন্টে এই ধরনের স্টেটমেন্ট আর আর কখন হয়েছে বলে আমার ধারণা নেই। এই প্রথম আমার কাছে মনে হচ্ছে, রেকর্ডের আছে কিনা জানি না, তবে আমি আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আমি এই ধরনের দেখি নাই। কিন্তু এটা করেছে, এর কারণটা কি? কারণ ওই যে আমি আবার বলছি, জামাতের ওই অংশটা, বিএনপির ওই অংশটা, যে অংশটা জামাতকে সহ্য করতে পারে না বা জামাতের নীতিমালা মানে না, তারা মানে একটা ছোট ঘটনা পেয়েছে। এটা ছোট ঘটনা আমার কাছে, কিন্তু এটা বাংলাদেশের প্রত্যেক দিন এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, সবগুলো ঘটনা সামনে আসে না। তো এই ঘটনাটাকে নিয়ে কেন পার্লামেন্টে স্টেটমেন্ট করতো? ওইটা বিএনপি প্রকাশ্য অংশ যারা জামাত বিরোধী, তারা সিরিয়াসলি জামাত বিরোধী অবস্থান আছে। কিন্তু ওই যে আবার ওই ইয়েতে গেলে মনে হয় যে না, যখন তারা গোপন কোটরিতে বৈঠকে বসে তখন তারা পরাজিত হয়। সো পার্লামেন্টে এই অংশটা, যা বিএনপির এই অংশটা একটা ইয়ে দিয়েছে, মানে কি বলে, মানে মেসেজ দিয়েছে যে লোক, আমরা কিন্তু ছাড়বো না। আমার কাছে এইটা ভালো লেগেছে যে জামাত বিরোধী বিএনপি অংশটা একটা মেসেজ পাঠাচ্ছে। আপনি দেখেন বিএনপির সম্মুখ সারির সবগুলো নেতা কিন্তু এইটাকে থামস দিয়ে ইয়ে করছে, সমর্থন করছে। তো এইটা একটা ভালো দিক যে বিএনপির এই অংশটা অ্যাটলিস্ট জামাতকে চিনতে পারতেছে, বা জামাতকে তারা পলিটিক্যালি ইয়ে করার, যে কোণঠাসা করা, পলিটিক্যালি কন্ট্রোল করার যে চেষ্টা, সেটা তারা করে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, এই মুহূর্তে খুবই আলোচিত একটা বিষয়, সেটা হচ্ছে আম, গাইবান্ধায় যে একটি মন্দির স্থাপন, সেটা এবং এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ধরা হচ্ছে যে রাম মন্দিরটি আর কি, মূর্তি আর কি। সেই মূর্তিটি নিয়ে আমি একটু চিন্তা করছিলাম যে আসলে উৎস কী, কে বানিয়েছে। যেই ব্যক্তি এটার প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় তার নাম হরিদাস চন্দ্র। তো আগে তিনি একবার মুসলিম হয়েছেন, তৌহিদ নাম নিয়েছিলেন, এবং এই যে একটা পুরো বিষয়টা, এটা কি ঘটতেছে, আপনি কি এটা একটু খেয়াল করেছেন? আমি এটা আসলে ফলো করতে গিয়ে আমি দেখেছি যে এইটার মধ্যে আহ, মানে এইটা নিয়ে এখন এই মুহূর্তে মন্তব্য করে কোনো একটা উস্কানি দেওয়ার মতো হইতে পারে। কারণ কি জানেন? কারণ হলো যে এই হঠাৎ করে মানে তার টাকা সোর্স নিয়ে যখন কোশ্চেনটা উঠেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এই যে টাকা সোর্স নিয়ে কোশ্চেন করে, তার সম্পর্কে বলা হচ্ছে তিনি এক সময় ইয়ে ছিলেন, কি বলে ওই যে ডোম বা এরকম কিছু, তার হ্যাঁ, এই হ্যাঁ, টাকার হ্যাঁ। এই টাকার উৎস কোথায়। যখন এই উৎস নিয়ে কোশ্চেন করছে, তখন তিনিই কিন্তু পিছিয়ে গেছেন। তো এইখানে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে কোনো একটা, হয়তো কোনো পলিটিক্যাল কোনো একটা গেম আছে, যে পলিটিক্যাল মানে কি, বা সাম্প্রদায়িক গেম আছে। কারণ একটা রাম মন্দির, তার রাম মন্দিরের জায়গায় রামের মূর্তি রাখবে, এটা তো আমার মনে হয় না এলাকাবাসীর কোনো সমস্যার ক্ষোভ কথা। এতদিন পর্যন্ত মন্দিরে যদি ক্ষোভ না থাকে, তাহলে রামের মূর্তিতে ক্ষোভ হবে কেন? দুর্গার মূর্তি নিয়ে যদি ক্ষোভ না থাকে, সে ঢাকঢোল প্রতিমা নিয়ে পিটিয়ে যদি, অর্থ নিয়েছে, এবং অনেকেই হ্যাঁ, অর্থ দিয়েছেন, কিন্তু দিয়েছে। ওই ব্যক্তির সততা নিয়ে, কারণ সে একবার মুসলিম হয়েছে, আবার হিন্দু হয়েছে, মানে আম, না, আমি ওই এক্স্যাক্টলি, বুঝছেন, এত কিছুর মধ্যে আমি দেখলাম একটা জিনিস, যেটা তার টাকা সোর্স নিয়ে যখনই কোশ্চেন উঠছে, সে আর উত্তর দিচ্ছে না, এবং সে কাজটা বন্ধ করে দিয়েছে। সো তাকে এখানে অ্যারেস্টও করা কিন্তু, হয়েছে। হ্যাঁ, তার কাজটাও বন্ধ করছে। তো টাকা সোর্স নিয়ে কথা কথা উঠেছে। এখন আসলে এটা আরেকটু ইনভেস্টিগেট করা, মানে এইটা খুবই সেন্সিটিভ ইস্যু। কারণ এটা তো মানে অস্বাভাবিক না যে এলাকায় একটা মন্দির আছে, যেখানে অলরেডি রামের মূর্তি আছে, ভেতরে আছে, এটা একটা বাইরে একটা বড় করবে। তো সেটা তার মন্দির এলাকার মধ্যে যদি কোনো কিছু, সেখানে তো মানে কারো বাধা দেওয়ার কোনো ইয়ে নেই, এবং কারো মানে ক্ষুব্ধ হওয়ার কিছু না। এলাকাবাসীর যে যতগুলি ইউটিউব দেখি, সেখানে কোনো ক্ষোভ টোপ দেখি না, কিন্তু পত্রিকার মধ্যে যে কি এক ধরনের মনে হচ্ছে যে কোনো ঘোট পাকাচ্ছে কিছু একটা। তো হুম, হুম, এইটা হুম। যেন আর ঘোট না পাকায়, এই জন্য এটা যেন কোনো সাম্প্রদায়িক ইয়ের দিকে না মানে যায়, মানে
মানে উস্কানির দিকে না নিয়ে উস্কানির যায়, দিকে না কারণ যায়। কোনো জি, একটা পক্ষ নেওয়ার চেষ্টা করতেছে বলে আমার মনে হয়। জি, সাইফুল ভাই, আমারও তাই মনে হয়েছে। আমাকে অনেক ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মাবলম্বীরা অনেকেই কারণ এখানে আরও কয়েকটা ঘটনা ঘটেছে। প্রথম কথা স্পষ্ট করা উচিত যে আম আমরা কেউই আমাদের দেশের ১ ইঞ্চি কাউকে দেব না। এটা আমার দেশ। আমার দেশের সার্বভৌমত্ব, সভারেন্টি আমাদের দেখতে হবে। এখন ওই জায়গাটাতে সীমান্ত কোথায়? সেই চিকেন স্নেক, আমি মনে করি বাংলাদেশের এই এনসিপি এবং অন্যান্য উগ্রপন্থী মুসলমানরা কিন্তু বিজেপিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় এনেছে। তার অনেকগুলো উদাহরণ দেওয়া যেতে পারে। আপনি দেখেন হ্যাঁ, দীপুচন্দ্র দাসকে হত্যা শুধু ভারত না, সারা পৃথিবীর মানুষকে কিন্তু স্তম্ভিত করেছে। একটা মানুষকে পিটিয়ে হত্যা করে, মানে আবার হত্যা করার আগে গাছে ঝুলিয়ে পোড়ানো যায়। মানে এবং পুলিশের সন্তোষকে কি করেছে একই হ্যাঁ, রকমই তো। একই রকম। বা ধরেন মানে সন্তোষকে নিয়ে বলা হয় সন্তোষ স্থানীয়ভাবে উগ্র ছিল, অনেককে নির্যাতন করেছে। তাহলে হুম। ওইখানে আরও তো পুলিশ ছিল। একমাত্র আর হিন্দু পুলিশকে ডেকে নিয়ে সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে মেরে ফেলতে হবে। আর আরও সেনাবাহিনী দিয়ে কয়েকটা দিবে। দিয়ে দেবে, সেটাই। আরও কয়েকটা ঘটনা সাইফুল আমিন ভাই দেখেন, এই যে এনসিপির গুন্ডাপান্ডারা হুমকি দিল 7 সিস্টার্স খেয়ে ফেলবো। এই যে কথাবার্তাগুলো, তো স্বাভাবিকভাবেই বাঙালিদের মধ্যে এটা আতঙ্ক তৈরি হয়েছে। সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার বলে কলকাতা একদিনে দখল করে নেব। এই ভাবনাগুলো কি আসলে পশ্চিমবাংলার মানুষকে একটু ভিন্নভাবে ভাবতে বাধ্য করেছে কিনা? বাংলাদেশের এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি। এখন এই রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম মূর্তিকে কেন্দ্র করে যদি হিন্দু ধর্মাবলম্বীরা একটু মনঃক্ষুণ্ণ হন বা মনে করেন যেটা অবশ্যই মনক্ষুণ্ণ তো মনঃক্ষুণ্ণ, অবশ্যই হবে। হ্যাঁ, হবেন। কারণ শুধু তাই নয়, তাদের কিন্তু ওই রামের ওই মূর্তিটির ছবির উপরে জুতাপেটা করা হয়েছে মিছিল থেকে। পশ্চিমবাংলায় এখন বিজেপি ক্ষমতায়, যদি সেখানে মোহাম্মদের একটি ছবি, যদিও তার কোনো ছবি নাই, নবী মোহাম্মদের ছবিতে জুতাপেটা করা হয় বা মক্কার উপরে জুতাপেটা করা হয়, তাহলে বাংলাদেশে এই মুমিনরা কী করতে পারবেন? আসলে সাম্প্রদায়িক সহিংসতা হলে পশ্চিমবাংলায় মুসলিমরা নির্যাতিত হবেন, এই বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হবেন। এটা অবধারিত, এটা হয়েছে। আমরা অতীতে বাবরি মসজিদ থেকে দেখেছি। বাস্তবতার দিকে তাকায় যদি একটু, এই এই কারণটা কি? এই লোকটা মানে এতই বড় হিন্দু, সে মুসলমান হয়ে গেল, আবার হিন্দু হইল, এবং তার এত টাকা তাকে কে দিল? চিন্ময় কৃষ্ণ দাস পতাকা অবমাননার নামে তাকে এতদিন ধরে আটকে রাখা হয়েছে। তার মুক্তির জন্য আমি একবার দেখেছিলাম ফেসবুকে টাকা তোলা হচ্ছে। আমার খুব বিশ্বস্ত দু একজন, চিনি তাদেরকে, সৎ মানুষ, যে তার চিকিৎসা বা তার মায়ের চিকিৎসার জন্য, মানে তার কিন্তু ওরকম অর্থ নাই। আবার যখন চিন্ময় কৃষ্ণ প্রভু সামনে দাঁড়াইছিল তখন কিন্তু অনেক মানুষের মানে পুরো কিছু একটা গন্ধ পান কিনা সাইফুল আমিন ভাই? আমার আমার কাছে মানে হচ্ছে কি এটা, মানে এই জন্য আমি কমেন্টগুলো করতে ভয় পাই যে এটা আমার কাছে এখানে সে প্ল্যান্টেড কিনা, মানে তাকে দিয়ে কোনো একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানে একটা কিছু ভজক মানে যেটা তারা বাধাতে পারছিল না, এটা কারা? শুনুন, আমি কতগুলো ধরেন যেতে লক্ষ্য যে এইখানে এই বাংলাদেশে এখন হিন্দু ধর্মাবলম্বীদের উপর যা হচ্ছে এইটা টোটালটা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে। এটা কিন্তু মানে হিন্দু ধর্মাবলম্বীদেরকে অত্যাচার করে মনে করতেছে আমরা বিরাট ভাবছি, কিন্তু আমরা যে পুরো অত্যাচারটা আমাদের উপরে নিয়ে আসতেছি এটা কিন্তু আমরা টের পাচ্ছি না। কেমনে টের পাচ্ছি না? আপনি দেখেন আপনার একটা একটা এই যে ইয়ে হাই কমিশনার, নতুন হাই কমিশনার যার কি জান দীনেশ ত্রিবেদী, হুম, ওনার কথাবার্তাগুলো উনি কি বলেছেন, এবং উনি কথাবার্তাগুলো কিন্তু এমন কিছু আমি একবার এক্সপ্লেন করছি। এটা দুটা মিনিং আছে, একটা পলিটিক্যাল হুম, মিনিং, একটা মানে পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক মিনিং, আরেকটা হইলো একটা ভিন্ন মিনিং যেটা উনি বলে রাখতেছেন যে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া। সে ধরেন বাংলাদেশে আপনি এই রাম মন্দির নিয়ে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটলো, তো হুম, ভারতের তো জাস্টিফিকেশন থাকবে। মানে আপনি যাই বলেন না কেন, আপনি যেমন ইরান যখন এই লেবাননে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে শর্ত দেয়, সেটা তো স্বার্থের জন্য দেয়, তাই না? কেন হুম, স্বার্থের জন্য? তার সমর্থক গোষ্ঠী, সেই জন্য। তো ভারত বলেই যে তারা হিন্দুদের ইয়ে করবে, স্বার্থ রক্ষা করবে বাংলাদেশে, বা হিন্দুদের স্বার্থ তারা দেখবে। তো তারা রিয়াক্ট করবে না? বুঝতে পারছে আমরা কি আগুন নিয়ে খেলতেছি, আমরা কি বুঝতে পারছি? শুনেন, একটা কথা আমার মাঝে মধ্যে ভয়ের কারণ হয়, যেটা 1971 সালে কিন্তু ভারতীয় বাহিনী কিন্তু বাংলাদেশে এসেছিল, হুম, এবং ঢাকা শহরে এসেছিল। ঢাকা শহরে আত্মসমর্পণ অনুষ্ঠানে তারা ছিল, সব কিছু তারা ছিল, ঠিক আছে। ঢাকায় তারা ছিল। বঙ্গবন্ধু তার জন্মদিনের সময় ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি এইটা চেয়েছিলেন যে তুমি যত তাড়াতাড়ি পারো ইয়াতে নিয়ে যাও, সৈন্যবাহিনী প্রত্যাহার করাও। ইন্দিরা গান্ধী কিন্তু এখন ভারতের প্রতিরক্ষা বিষয়ক যারা অ্যানালিস্ট তারা বলে দ্যাট ওয়াজ এ রং ডিসিশন বাই ইন্দিরা গান্ধী। যে ভারতের উচিত ছিল যে কোনো দেশ কখনোই কোনো একটা জমি যখন কোনো সেনাবাহিনী
ইয়ে করে, অ্যাকোয়ার করে, সে কিন্তু নিঃশর্তে সেরে আসে না। যখন অ্যাকোয়ার করে তো নিঃশর্তে সারে না। আমরা বলি যে ভারতীয় সেনাবাহিনী এর কাছে আমরা আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা লিখি হলো মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দের কাছে ভারতীয় সেনাবাহিনী আত্মসমর্পণ, কিন্তু এটা তো সত্য যে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। তাহলে মিত্রবাহিনী একটা পক্ষ মানে কোনো শর্ত ছাড়া চলে গেছে। এখন কিন্তু ভারতীয় অ্যানালিস্টরা বলে ইট ওয়াজ এ রং ডিসিশন বাই ইন্দিরা গান্ধী, যে তাদের উচিত ছিল, তাদের ইন্টারেস্ট যেটা, তারা যে জন্য যুদ্ধটা করছে, তারা তো শুধু বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করে নাই, তাই না? তাদের একটা ইন্টারেস্ট ছিল, বাংলাদেশ হুম স্বাধীন হলে তাদের এই লাভ হবে, আছে না? হুম সেই ইন্টারেস্টটা কি ইন্দিরা গান্ধী প্রোটেক্ট করেছিল, বা ইন্দিরা গান্ধী সেই ইন্টারেস্ট দেখেছিল? দেখে নাই। এটা কিন্তু ভারতীয় অ্যানালিস্টরা বলে। সেই 40-50 বছর আগেকার যেই বলে যে তাদের ভুল হয়েছে, এখন ভুল শোধরানোর জন্য কোনো চেষ্টা কি ভারত করতে পারে? সন্দেহ কিন্তু লাগে আমার কাছে। আমি যদি একটু দেখাই সেবলন ভাই, আমার একটা ভুল হোক আমি চাই, আবার হিন্দু ধর্মাবলম্বীদেরকে বলি, মন্দির বানানোর যে সমাধান হচ্ছে যে আপনারা বাংলাদেশে স্বাধীন নাগরিক হিসেবে টিকে থাকা, একটা মূর্তি আপনার কাছে গুরুত্বপূর্ণ হইতে পারে, কিন্তু জামাত ইসলাম যে রাজাকারি করেছে সেইটার পাল্টা হিসাব হিন্দুদেরকে রাজাকার বানানোর চেষ্টা করছে কিনা। পাকিস্তানপন্থী ছিল এই রাজাকার আলবদর আল শামস, তারা আমাদের দেশকে বিক্রি করেছে আমেরিকা, পাকিস্তান, চীনের কাছে। এখন নতুন করে ভারতীয়, আপনারা ভারত আপনাদের মামুর বাড়িতে এমনিই বলা হয়, আপনাদেরকে মালাউন বলা হয়, আপনাদেরকে এই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে একটা চাপ প্রয়োগ করার চেষ্টা হচ্ছে কিনা। আবার ভারত তাদেরকে যেভাবে থ্রেট করা হয়, চিকেন স্নেক খেয়ে ফেলবো, সেভেন সিস্টার্স আলাদা করবো, আমরা একটু ম্যাপের দিকে তাকাই। আমার কেন যেন আমি, প্রথম কথা হচ্ছে আমি বাংলাদেশি, বাংলাদেশের স্বার্থ আমার সবার আগে, পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন। আচ্ছা, এই পলাশবাড়িটা দেখেন, এটা কোথায়? গাইবান্ধার পলাশবাড়িটা কিন্তু এমন একটা জায়গা, দেখেন একদম এই পলাশবাড়িতে এত ঘটনা। তাহলে পলাশবাড়িটা এই দেখেন, এই জায়গাটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে চিকেন স্নেক কিন্তু এলিফ্যান্ট নেক হয়ে যায়। এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আপনি যদি ম্যাপ দেখেন, এই জায়গাটাই কিন্তু ভারতের দুর্বলতা। আমি আরেকটু ডিটেলে ম্যাপটা দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুগণ। মানে আমি চাই যে আমার এই ধারণাগুলো ভুল হোক, আমি আসলেই কিছু জানি না, যেরকম সেরকমই থাকি। কিন্তু সর্বোপরি যদি এরকম কোনো সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, কারণ বাংলাদেশের মুমিন মুসলমান এরা তো আসলে আহ, এই ধর্মান্ধরা এরা তো আসলে নিজেরা ভালো বোঝে না, অন্যেরও ভালো বোঝে না। এই হামাস বা অন্যান্য মিলিটেন্টদের মতোই তারা চিন্তা করে যে মাইরা মরে যাব। এখন আমার দেশের মানুষ তো সেটা চায় না, আমিও চাই না যে অন্যের ক্ষতি করা। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, তাদের ক্ষতি হবে, আমি আমি কেন আমার 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 ল্যান্ড থেকে আমি এটা হইতে দেবো। এখন যদি আমি একটু তাকাই ম্যাপের দিকে, দেখেন এই যে সেভেন সিস্টার্স খাইয়ে ফেলবো, সেভেন চিকেন স্নেক, এই জায়গাটুকু বলা হয় চিকেন স্নেক। আপনি যদি দেখেন এই যে এই শিলিগুড়ি এই জায়গাটুকু, এই যে দার্জিলিং দেখেন খেয়াল করে, দার্জিলিং শিলিগুড়ি এই জায়গাটুকু হচ্ছে চিকেন স্নেক, আর এইটা হচ্ছে আপনার রংপুর এই জায়গাটুকু, এখানে কিন্তু পলাশবাড়ি। তো এইটা তো আসলে যদি বিচ্ছিন্ন তারা করে ফেলতে পারে কোনোভাবে, সাম্প্রদায়িকভাবে হোক যে কোনোভাবে হোক, তাহলে তো এই চিকেন স্লেগ নেক দেখেন একদম মেঘালয় থেকে শুরু করে এই আম, এই জায়গা থেকে শুরু করে আহ, এই জিনিসটা কিন্তু একদম তাদের, এটা এলিফ্যান্ট নেক না আরও বড় কিছু হয়ে যায়, সিকিম থেকে শুরু করে এই পুরোটা তারা পেয়ে যায়। এই মণিপুর, মেঘালয় আর এখানে পশ্চিমবাংলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশের ম্যাপ হয়ে যাবে এইটুকু, মানে বাংলাদেশ স্কোয়ার হয়ে যাবে। তো আসলে কি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে কিনা? আর ভারতীয় হাইকমিশনের কথা বলতেছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার অতীতের পলিটিক্যাল আইডিওলজি, তাকে 15 দিন আসতে না দেওয়া, মানে পুরো প্ল্যান করে ভারতের আসা কিনা। আর ভারত তো কখনো যদি নেয় ওই ল্যান্ডটুকু এইভাবে নেবে নাকি? মনে হয় না যে আমেরিকার কাছে যে চুক্তিগুলো হয়েছে, পার্বত্য চট্টগ্রাম, ওইদিকে মিজোরাম, ওইদিকে আপনার সবাই মিলে ভাগ করে নিয়ে নেয় কিনা সেটাই। ভাগাভাগি, হ্যাঁ, আগে আমেরিকা নিল, তারপরে ভারত তাদের সার্বভৌমত্বের জন্য নিল, বা জামাত ইসলাম আবার রাজাকারের জায়গায় আবার রাজাকার, দ্বিতীয়বার রাজাকার হইলো। মানে কারণ কোনো ইসলামপন্থী দল ছাড়া, জামাত ইসলাম ছাড়া কিন্তু দেশকে ওকে দেবে, মানে আমার মনে হয় না বিএনপি কখনোই ভারতকে 1 ইঞ্চি মাটি দেবে। এই আওয়ামী লীগ তো দেয়ই নেই। কিন্তু ওই যে আরাকান রাজ্য, সেই খ্রিস্টান রাষ্ট্র গঠন, মানে কেমন যেন এটা কাকতালীয়, কিন্তু যদি নাইটমেয়ারের মতো আমার কাছে লাগছে ভাই। আমি তো আপনার একটা জিনিস, আমি দীনেশ ত্রিবেদীর বক্তব্যের পরে আমার মনের মধ্যে একটা হচ্ছে যে ভারতের যে নিরাপত্তা অ্যানালিস্টরা যে ব্যাখ্যাগুলো করে এখন, যে তারা 71-এ ভুল করেছিল, সেই ভুল যদি তারা এখন শোধরানোর কোনো চেষ্টা করে, যে এইভাবে সদস্য ধরেন একটা গোষ্ঠী, মানে ডিপ স্টেট তো ডিপ স্টেটের লোকেরাই কিন্তু বলতেছে যে আমরা ভুল করেছি, মানে পলিটিশিয়ানরা ভুল করেছে, মানে ডিপ স্টেট ভুল করছে এটা বলে নাই।
বলতেছে যে পলিটিশিয়ান মানে ইন্দিরা গান্ধী ভুল করেছে, তো পলিটিক্যাল লিডারশিপ ভুল করেছে। ডিপ স্টেট কিন্তু ভুল ভুল এই ভুল এর কথা এখনও ভুলে যাচ্ছে। তো ওই ডিপ স্টেট কিন্তু সবসময় পার্মানেন্ট একটা ডিপ স্টেট বলতে আমরা সবাই মনে করি খালি আমেরিকান ডিপ স্টেট, তো ভারতের ডিপ স্টেট আছে না, বাংলাদেশের ডিপ স্টেট আছে না, সব দেশেরই একটা করে ডিপ স্টেট আছে, একটা করে কান্ট্রি, একটা করে গোষ্ঠী আছে, যে গোষ্ঠীটা পার্মানেন্ট গোষ্ঠী। তো সেই গোষ্ঠীটা যখন মনে করে তাদের এটা ভুল হয়েছে, তাহলে কি আপনি কি সেই ভুল শোধরানোর জন্য উস্কাই দিচ্ছি আমরা? ভারত একটা ভুল করেছিল বলে ভারত মনে করে, সে ভারতকে কি আমরা বারবার ওই ভুল শোধরানোর জন্য আমরা উস্কাচ্ছি? আমার তো মনে হয় আমাদের এই গোষ্ঠীগুলো, যে গোষ্ঠীগুলো আমরা বলি ধর্মান্ধ, আমার কাছে এগুলো ধর্মান্ধ মনে হয় না। এই আমার মনে হয় এরা টাকা খেয়েছে, ডিপ স্টেটের কাছে টাকা খেয়ে এই ধরনের একটা মনোভাব পুরো জনগোষ্ঠীর মধ্যে আনার চেষ্টা করতেছে, যাতে আমরা যুদ্ধংদেহী হই। আর যুদ্ধংদেহী হলে তো ভারত আসলাম। আর তো ভাই ভারতের এটা লাভ কি? এই আপনি ডাকটা দিছে কে যুদ্ধংদেহী যখন দেখেন। হবেন, তখনই তো ভারত বলবে তোমরা যুদ্ধংদেহী, আমরাও যুদ্ধ করি, চলো আসো যুদ্ধ করি। তো যুদ্ধ আমার করে তো কাছে এটা তো আপনি নিশ্চিত জি বাংলাদেশে, আমি এইটুকু নিশ্চিত বাংলাদেশের পক্ষে ভারতের সাথে যুদ্ধ করে যে তার কোনো সম্ভাবনা নাই। স্কিরমিশ মানে এ- খোঁচাখুচি করতে পারবেন। এখানে একটা সত্য কথা বলি, এই হরিদাসের দুর্নীতি নিয়ে আমাকে অনেক দিন আগে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একটা বড় অংশ বলেছে যে এ কিন্তু ধান্দা করতেছে, তার আগের রেকর্ড অনেক খারাপ ভাই, অনেক কিছু আমার কাছে অনেক ডেটা আছে। আবার মিল্টন হালদার নামে একটা লোক ছিল কিন্তু, ওই যে বৃদ্ধাশ্রম খুলে টুলে দেখছেন বাটপারি করছে, মানুষের কাছ হুম। থেকে টাকা তুলে। আমি বুঝলাম যে হরিদাস একই লোক, কিন্তু যেহেতু সে হিন্দু ধর্মাবলম্বী এবং যেহেতু তার ওরকম কোনো কনক্রিট প্রমাণ নাই, অভিযোগ আছে, পুলিশ তারে ধরবে এমনিই সে বাড়াবাড়ি করলে। আমি এটা নিয়ে অত গুরুত্বপূর্ণ মনে করি নাই। কিন্তু এই পুরো প্ল্যানে দেখেন, এবং এইটা তো হইতেছিল, একটা মূর্তি হইতেছিল এবং এশিয়ার মধ্যে বৃহৎ মূর্তি, খেয়াল করে দেখেন, ভারতেও যেটা নাই। এটা দিয়ে পিনাকি এবং সবার আগে আনলো, এবং আমি আমি শিওর পিনাকি মোসাদ বা কোনো একটা এরকম এজেন্সির লোক। এবং পিনাকি ডাকটা দিল কেন, আমি আরেকটু আবার ম্যাপটা দেখি, মানে আমার সন্দেহ হয় যদি এখন পিনাকিও এখানে একটা মন্দির বানাইতে পারতো, বলতে পারতো আমি তো ব্রাহ্মণ। সেটা এই দেখেন, এটা হচ্ছে পলাশবাড়ি এবং এই ভুটান, এটা হচ্ছে নেপাল এবং এই হচ্ছে ইন্ডিয়া। সুস্পষ্ট দেখা যাচ্ছে যে এই জায়গাটুকুই আসলে ইন্ডিয়ার দরকার। এখন তারা এখানে মন্দির বানাবে, বাঙ্গু মোমেনদের পিনাকে উস্কায় দেবে, তারা যায় ভাঙবে ওইটা, ভাঙার পরে তারপরে দেখা যাবে যে এখানে হিন্দু মুসলিম একটা সংঘাত তৈরি হবে। ইন্ডিয়ান মিলিটারি ঢুকে যদি সে হিন্দুদের প্রোটেকশন দিতে চায় বা যদি তা বলে দিবে তো, আরেকটু ওরা তো ঢুকে, ঘোষণা দিয়ে রাখছে। হ্যাঁ। ভারত ঘোষণা দিয়ে রাখছে যে তাদের বা তারা সারা দুনিয়ার হিন্দু কমিউনিটিকে তারা প্রোটেক্ট করবে। এটা তো ভারত ঘোষণা দিয়ে রাখছে, বিজেপি গভর্নমেন্টের ঘোষণা এটা। এখন যদি বলে বাংলাদেশের অন্য হিন্দুরা সব এই উত্তরবঙ্গে চলে আসো, আর এখান থেকে মুসলিমরা ভাই আপনারা ওই হিন্দুদের জমিতে চলে যান। হ্যাঁ, আমি জানি না যে আসলে কোন ইয়েতে, তো আপনার একটা ভারতের পক্ষ বলছে রিসেন্ট, স্বাধীন হিন্দু রাষ্ট্র, বাংলাদেশের একটা পক্ষ হ্যাঁ, একটা না তা তো হিন্দুদের এটা বানানোর অনেক আগে থেকে, এটা অনেক আগে থেকে একটা স্বাধীন হিন্দু রাষ্ট্রের কথা অনেক, এটার প্রবক্তা কিন্তু তখন মুক্তিযুদ্ধের সময়ের পরেই কিন্তু এটার প্রবক্তা বেরিয়েছিলেন একজন, চিত্তরঞ্জন সুতার নামে একজন। তো উনি কিন্তু ওরকম একটা আইডিয়া, সেই আইডিয়াটা কিন্তু এখন পর্যন্ত আছে, নাই যে ওই তা না। একটা গ্রুপ আমাকে বলছে যে ভাই আমরা বাংলাদেশের মধ্যে যারা হিন্দু একটা হিন্দু রাষ্ট্র ঘোষণা করলো। আমি বললাম যে আচ্ছা, 47-এ দেশ ভাগ হইলো, সকল হিন্দুরা ভারতে চলে গেছেন, আর ভারত থেকে সকল মুসলিমরা পাকিস্তানে চলে এসেছিলেন, পূর্ব পাকিস্তান না, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, আমার ভিটা মানে ছাড়বো কেন, এটা আমার সাথে স্বাধীনতা। এখন আপনি হিন্দু রাষ্ট্র ঘোষণা দেন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র ঘোষণা দেন, সব মুসলিম স্থানান্তরিত হবে না? তো এই দায়িত্ব নেওয়া মানেটা কি? কিছু একটা, কেউ একটা কিছু একটা রান্না করছে, মানে আমি হ্যাঁ, রান্নার ঘ্রাণটা পাইতেছি কিন্তু বুঝতেছি না কি রান্না হইতেছে। আমি মানে এই নিয়ে ধরেন মানে অনেক কিছু বলা যায়। আমি একজন বাংলাদেশে, আমি ভারতীয় অ্যানালিস্টরা যেগুলো বলে, আপনি এগুলো কি অ্যাগ্রেসিভ আপনি কথা বুঝতে পারেন, মানে বারবার তারা কিন্তু এই কথা বলে আসতেছে, আমরা 71-এ ভুল করেছে, আমাদের পলিটিক্যাল লিডারশিপ ভুল করছে, আমার পলিটিক্যাল লিডারশিপ ভুল করেছে। কি ভুল করেছে তারা কিন্তু ব্যাখ্যা করে, আমাদের সৈন্যবাহিনী এত দ্রুত ওখান থেকে, এবং এইভাবে বলে যে কোনো ইয়ে কিনা কয় যে জয়ী বাহিনী যে জায়গা জয় করছে ওটাকে এমনি ছেড়ে দিয়ে চলে আসে? কোনো দেশ দিছে? কোনো দেশে, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ আছে এরকম করে সে চলে গেছে? একমাত্র ভারত একটা উদাহরণ তৈরি করছে, ভারতের ভুল করছে, এবং এই ভুলের মাসুল ভারত এখন দিচ্ছে, কারণ সে ওইটার নিরাময় না করে, যেই রোগাক্রান্ত, তাদের ভাষ্য, তার বলছে একটা রোগাক্রান্ত এরিয়াকে তারা নিয়েছিল রোগমুক্ত করার জন্য, কিন্তু রোগমুক্ত না করে তারা চলে আসছে, রোগটা তো রয়ে গেছে। এখন এই রোগ নিরাময় কে করবে? এখন তো আবার ভারত, বুঝতে পারছেন ইঙ্গিতগুলা কি? হুম। সো মানে তারা রোগ নিরাময়ের জন্য, রোগ নিরাময় যদি আপনি যে মানচিত্রের ব্যাখ্যা দিচ্ছেন সেটা যদি হয়, বা দাঙ্গা যদি হয়, আবার যদি বাংলাদেশ সেটা ব্লাডশেড হয়, মানে কে নিবে এগুলো? আমি জানি না কি চক্রান্ত এই দেশটাকে নিয়ে হচ্ছে, এবং কারা কি স্বার্থে, টাকার স্বার্থে। এই যে
কিছু কিছু লোক এগুলো উস্কায়, একজন লেফটেন্যান্ট কর্নেল না কয়েকজন লেফটেন্যান্ট কর্নেল আছে যেগুলো নিজেদেরকে তথাকথিত গুম বলে, থাকতো বিদেশে বলে গুম, এরকম সে কি যে ওরা প্রচার চালাচ্ছে এগুলো নিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। যে বাংলাদেশ মানে মানে কালকেই পারলে যে আপনি আমাদের এই উপরের সীমান্তে গিয়ে আমরা মারামারি শুরু করি না, পূর্ব সীমান্তে কেন মারামারি করতেছি না, কেন আমাদের বিজিবি এখন পর্যন্ত সহ্য করতেছে, কেন বিজিবি গুলি করে না, মানে সংঘাতটা লাগানোর জন্য একটা পক্ষ খুব উদ্গ্রীব হয়ে বসে আছে। জি, এবং হ্যাঁ, সীমান্তে মানে আমি শিওর এটা আমার আমার বাংলাদেশের মিলিটারি আমার বাংলাদেশকে ডিফেন্ড করা উচিত, কিন্তু ভারতের মিলিটারি যদি ধরেন কোনো একটা জায়গায় ঘিরে ধরে, বাংলাদেশের মিলিটারি ওখানে অস্ত্র নিয়ে যাবে না। এটা কেউ পাগলেও যাবে না, পাগল না কোনোদিন ট্রেনের নিচে না, পড়ে? যাবে যাবে যাবে, বাংলাদেশের মিলিটারি কিন্তু এখন সে পর্যায়ে গেছে, এটা যাবে যাবে। আপনি কিন্তু আপনি যুদ্ধ লাগলে যুদ্ধ করবে বাংলাদেশের সেনাবাহিনী, আপনি মনে মানে রাখেন একটা যুদ্ধ করে এই এই গ্রুপ বাংলাদেশের ভাই, মিলিটারি তো যুদ্ধ করে যখন মনোবল, আমি এটা ছোট কাউকে বা বড় করছি না, মনোবল বলে একটা বিষয় আছে, আমি জানি না এখানে এদের অবধারিত এদের পরাজয়। মধ্যে উগ্রতা, প্রচন্ড রকমের উগ্রতা, ভারত বিদ্বেষ বাংলাদেশ সেনাবাহিনীর। আমি একজন অ্যানালিস্টের, একজন মানে কি বলে সাংবাদিক অ্যানালিস্টের বক্তব্য আপনার বলি, তিনি জি। তার রিয়েল লাইফের ইয়েকে তিনি এখনকার এক্সপিরিয়েন্স না, তিনি বলছেন তিনি জাসদ করতেন এবং তার ভাই একজন আর্মিতে ছিল। তো ওই সময়টাতেই তিনি কি বলে তার ভাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আর্মিতে এত ভারত বিদ্বেষ কেন, ওই যে আর্মিতে কু পাল্টা কু এরকম সময়, তো উনি ওনার ভাইকে তখন বলছে যে ভাই আর্মিতে কু পাল্টা, আমরা পাকিস্তান মিলিটারি একাডেমিতে কি শিখছি, আমরা ভারতীয় সেনাবাহিনীকে হারাবো কেমনে এটা শিখছি, হুম। ভারতের সীমান্তে কেমনে যুদ্ধ করবে এটা শিখছি, ভারতের সীমান্ত কেমন এটার উপর আমরা পড়াশোনা করছি, হুম। ভারতের অস্ত্রশস্ত্র কেমন এটার উপর পড়াশোনা করছি। আমরা কি আর কারো অস্ত্রশস্ত্র নিয়ে পড়াশোনা করছি? আমরা তো করি নাই, আমরা তো এইটা নিয়ে করছি। তো ভারতকে এমনি করে এটা হলো আর্মির মধ্যে যতই মুক্তিযুদ্ধ করছে, যতই এ করছে, তাদের মধ্যে কিন্তু এই ফিলিংস আছে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য, তো তাদেরকে তৈরি করা হয়েছে হুম। কাকুলে। এরপর যখন মিলিটারি একাডেমি হয়েছে, তো বলে সেখানে কি শেখানো হয়? বাঙালি অফিসারদের কি শেখানো হয় যে ভারতের সাথে যুদ্ধ হারার জন্য? না, না। ভারতের সাথে যুদ্ধে জেতার জন্যই তো হারানো হয়। আর বাংলাদেশের হ্যাঁ। এত কোনো শত্রু নাই, মায়ানমার নাই। এটুকু একটা মায়ানমারের সাথে আমাদের অত না। আমরা তো আমাদের সীমান্ত কার থেকে রক্ষা করবো? ভারত থেকে রক্ষা করবো। ভারতে, হ্যাঁ। তো আমাদের সীমান্ত ভারত থেকে রক্ষা করতে হবে, তো আমাদের একাডেমিতে কি শেখানো হয়? তা এটা তো আরো ভারত ভয়। বিদ্বেষটাই শেখানো হয়। ভারতের অস্ত্রশস্ত্র কি চালায় এটা শেখায়, ভারতের নদ নদী কেমন, এই সীমান্ত এলাকার রাস্তাঘাট কেমন, ওইটা কেমন, এগুলো শেখায়। এই জিওগ্রাফিটা শেখে, ভারতে কোন জায়গায় গেলে কি আবহাওয়ার মধ্যে পড়তে পারে সেইটা শেখে। তো সবটা তো ভারত বিরোধী শিখতেছে, সো আপনার ভারত বিদ্বেষ থাকবে না কেন? সো আমাদের সেনাবাহিনী যেটা আছে, আপনি নিশ্চিত থাকেন যদি যুদ্ধ লাগাইতে পারে, যুদ্ধ একটা হবে, সে কয় ঘন্টার হবে বা কয় মাসের হবে এটা আমি জানি না, কিন্তু আচ্ছা, যুদ্ধ এটা একটা, তো এটা কারণ এটা তো এইটা কিন্তু আরেকটু আমাদের রিস্কি। টোটাল বাহিনীরই একটা এইটা মানসিক যে আমরা গুটি কয়েক ছাড়া মানসিক যে যুদ্ধ করলে কার সাথে যুদ্ধ করবেন না ভাই, এটা প্র্যাকটিক্যাল। উনি বলছেন, আমার ভাই আমার বলতেছে আমরা কার সাথে যুদ্ধ করবো, যুদ্ধ তো এদের সাথে যুদ্ধ করার জন্য। যে ভারত আমাদের মিত্রশক্তি ছিল, সেই মিত্রশক্তিকে হারানোর জন্য তো আমাদের মিলিটারি একাডেমিতে শেখানো হয়। তো তাইলে না, আমার একটু বেশ কিছু ভারতীয় বন্ধু রয়েছেন সাংবাদিক, যারা একদম প্রমিনেন্ট পত্রিকাগুলোর নাম নিচ্ছি না, আমি গত 2 বছর ধরে তাদের সাথে যোগাযোগ করে বোঝার চেষ্টা করেছি শেখ হাসিনা কোন পর্যায়ে আছেন, বাংলাদেশ সম্পর্কে ভারতের অবস্থান কী, এই যে 7 সিস্টার্স নিয়ে কথা ওঠে, ওদের ধারাবাহিকভাবে একটা আচরণ দেখেছি যে ওরা কিছু একটা জানে কিন্তু বলতে চায় না। মানে জানে বলতে রাষ্ট্র ওদের জানায় নাই, বলছে শান্ত থাকো। কিছু একটা জিনিসের শান্ত শান্ত এটা কি, মানে এত 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 মানে খোঁচানোর পরেও শান্ত। এখন আমরা এটা তো একটু লক্ষণ ভালো না সাইফুল। আমরা কীরকম 1971 পাকিস্তানকে কিন্তু ভারত সবসময় শত্রু মনে করে, তারপরেও 71 ওরা পাকিস্তান হামলা করবে সে অপেক্ষা করেছে, হামলা কৃত্রিমভাবে করিয়েছে পাকিস্তান বেকুবদের দিয়া, তারপরে কিন্তু ঝাঁপাই পড়ছে। তো বাংলাদেশের মিলিটারি যদি, হ্যাঁ অবশ্যই ভারত প্রতিবেশী দেশ, তাদেরকে হিসাব করেই মিলিটারিদের মধ্যে তো ওই ক্রোধ থাকবে, প্রতিপক্ষ শত্রু না থাকলে কখনো যোদ্ধা তৈরি হয় না, যুদ্ধ যুদ্ধকে তৈরি হয় না। তৈরিই করবে শত্রু দিয়ে। এখন সবই ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদি এই যুদ্ধ মনোভাবাপন্ন বাংলাদেশের মিলিটারিরা থাকে, বা এই যে সীমান্তে যেটা করতেছে হাস্যকর, বাংকার বানাচ্ছে শিশুরা সাথে নিয়ে, এখন যদি একটা এরকম লাদেন বোম মেরেও দেয়, তাহলে তো ভারতকে আরও সুযোগ করে দেওয়া, সে বলবে আমার সভারেন্টির উপর আঘাত, ইন্টারন্যাশনালি দেখাবে। আর আমেরিকা যে বাংলাদেশে ঢুকছে, এটা ভারতের পারমিশন না নিয়ে ঢুকছে, এটা কমন এনিমি তো চায় না। মানে আমি পলিটিক্যাল অ্যানালিটিক্স মানে ওইভাবে আমি যাব না, কিন্তু যেটা বুঝতেছি যে কিছু একটা ঘটতেছে, এবং তারই অংশ এই পিনাকি, এই যে রাম মন্দির, রাম মূর্তি নিয়ে উস্কানি দেওয়া, বাংলাদেশে মুমিনদের খেপাইয়া দেওয়া, যেন হিন্দুদের উপর নির্যাতন করে, রামের মূর্তির উপরে জুতা পেটা করা,
এই পুরো বিষয়টা এবং ধীরে ধীরে এবং সর্বশেষ যিনি ভারতের হাইকমিশনার এসছেন, সে ল্যান্ড বর্ডার দিয়ে যেভাবে ঢুকতেছে, কালো চশমা, কথার প্রশ্ন একটা, সাংবাদিকের উত্তর আর একটা, যে আহ, ওই দেখেন বাংলাদেশে 20 কোটি, ভারতের 150 কোটি, 170 কোটি করে ফেলা, একশো মানে ষাট কোটি 160 কোটি, 140, মানে কথার মধ্যে কথা অনেক কিছুই। এবং আহ, আমি জানি না সালাউদ্দিন মানে এখন এখন শুধু পররাষ্ট্রমন্ত্রী আর আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনই কিন্তু মানে কেমন না, যে পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী এই যে রজার রহমান, খলিলুর রহমান, তাকে আবার জাতিসংঘে বসা, মানে সব জায়গায় কিরকম সেট হয়ে আছে না সাইফুল আমিন ভাই? মানে আমার কেন জানি কোনো একটা গোট পাকাইতেছে আর কি, এখন সেই গোটটা কোন দিকে নেয় এখন সময়ের ব্যাপার। মানে জাওশাওয়ালের সাথে খলিলুর রহমান দেখা, তো ইউনুস কেউ দেখা করতে পারে না, যেই বিএনপি আসলো তখন তার সাথে জয়শঙ্করের সাথে কি হাতে হাত, প্যারে বন্ধু, সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, মানে কি পিরিত, কি পিরিত। তারেক জিয়া এদিকে, শিলং সালাউদ্দিন, সে বলতেছে বর্ডারে যদি তাদের অভ্যন্তরে কিছু করে আমরা কি করব। আমরা কি করবো, এটা তো একটু বর্ডার আগে কিলিং যেটা না, দেখালাম, কি বর্ডার কিলিং বলছে না ওটা দেখেন। বর্ডার কিলিং না। এবং ভারত কিন্তু 2024 সালে দেখেন বাংলাদেশের মতো মিয়ানমারের সীমান্তে বেড়া নির্মাণের ঘোষণা ভারতের। ভারত কিন্তু আসলে বর্ডারগুলোতে বেড়া নির্মাণ, বিজেপি এসে দেখেন ওই যে মমতা যে বর্ডার বানাইতে দিচ্ছিল না তার কাটা, তারা তাদের এরিয়া সিকিউর করছে। কেন করছে? এর আগে তো এইভাবে দেখি নাই কখনো। বাংলাদেশ থেকে তো বলছে, হামলা তো করে নাই কেউ। তাহলে এই এই প্রস্তুতি, সময় নেওয়া, ধীরে ধীরে করে ফেলছে কিন্তু আলটিমেট এখন বাংলাদেশের আমি বর্ডারগুলো কিন্তু বিজেপির নিয়ন্ত্রণে। আপনি বর্ডারটা হ্যাঁ দেখেন না, পুরোটাই। টোটাল টোটাল আবার এদিকেও আমাদের এদিকেও কিন্তু জামাতের নিয়ন্ত্রণে বেশিরভাগ জায়গাতে। সো সো অন্ধগোষ্ঠী অন্ধগোষ্ঠী কিন্তু দুই দুই দিকেই আছে এখন। তো তো জামাত তো আগেই, এরা তো ইসলামিক, হামাস তো আগেই করে, এরা তো আগে করে, সুযোগ তৈরি করে দেয় যে তুমি আমার যে মারবা, সেটা রিজনটা তৈরি করে দেয়। না, হয়েছে কি, বর্ডার আবার একটা অন্য মানে সেন্সিটিভিটি। এটা হলো যে বর্ডার যখন বর্ডার হয়েছিল, যখন এটা কাটা হয় মানে দাগ ফলানো হয়, তখনই কিন্তু একটা বিরোধপূর্ণ সম্পর্ক, একটা মানসিক বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এই পারের লোক ওই পারকে দেখতে পারে না, ওই পারের লোক এই পারে দেখে। এখন সেখানে কারা কারা নিয়ন্ত্রণ করবে? একদিন পর্যন্ত সে ধরেন মমতা, এর আগে এসিপি সিপিএম, তারাও আগে কংগ্রেস টংগ্রেস মিলে এটাকে ঠিক রাখছে। কিন্তু এখন তো বিজেপি, মমতা যে উগ্রতাকে যে প্রশ্রয় দিয়েছে, মমতা নিজে যে ধর্মান্ধ উগ্রতা দেখেছে, যে আপনি জাস্ট চিন্তা করেন, মমতাও কিন্তু একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের এই ইয়ের জন্য, বাংলাদেশের ট্রান্সফরমেশনের জন্য। মমতার যদি সেই সময় সে ধরেন আমাদের তিস্তা চুক্তিটা হয়ে যেত, তাইলে কি এত বড় বড় এই একটা যুক্তিও তো এখন দেখায় যে তিস্তা হয়নি, দেখায় তো। তো এটা তো থাকতো, কিন্তু মমতাই কিন্তু এইসব জিনিসগুলো তৈরি হচ্ছে। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে পরিবর্তনের জন্য, মমতার নিজের ক্ষমতা টিকে রাখার জন্য আমাদের দেশে পরিবর্তনের এই জঙ্গি বাহিনীকে তারা স্ট্যাবলিশ করছে। তো জঙ্গি বাহিনীকে স্ট্যাবলিশ করে এখন মমতার কী হয়েছে? মমতার নিজেই গদি ছাড়া হয়েছে। গদি ছাড়া হয়ে গেলো, বিজেপি আসছে। বিজেপি আসে কি হলো, আসলেই বাংলাদেশের মধ্যে বাংলাদেশ কিন্তু ইয়ে মুক্ত হইতে পারলো না। বাংলাদেশ কিন্তু কোনো অভিযোগ মুক্ত হলো না, বাংলাদেশ কিন্তু জঞ্জাল মুক্ত হলো না, বাংলাদেশ জঙ্গি মুক্ত হলো না, বাংলাদেশ কিন্তু আরও জঙ্গির দিকে চলে যাচ্ছে। আপনি যদি বাই চান্স বর্ডারে যদি সত্যি কিছু হয়, আমি বললাম বাংলাদেশে দেখবেন যে অর্ধেক মানুষ নামে পড়বে যে যুদ্ধ করবো। এটা করবেই, যুদ্ধ করার জন্য কিন্তু অর্ধেক মানুষ কিন্তু রেডি হয়ে যাবে। কারণ এটা হলো মানসিকতার মধ্যে ঢুকে গেছে, মানে বিরোধ করতে করতে 54 বছরে মানে এটাকে পেঁচাইতে 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 ভারত বিরোধিতা, আবার ভারতের ওখানে বাংলাদেশ বিরোধিতা করে একটা মানে ইয়ের মধ্যে পড়ছে। মানে এইটা কিভাবে বিস্ফোরিত হবে আমি জানি না। তবে ভারত কি করছে ভাই? আর এটা বলে ভারতীয় আগ্রাসন। আমরা তো দেখি না যে কোনো প্রেশার তৈরি করছে। এই যে গোলামির চুক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ছিল, ভারতের সব দিয়ে দিছে। আজকে দেখলাম নেপাল থেকে যে বিদ্যুৎ, ভারত কিন্তু ওটা অ্যালাউ করতেছে না। আর না, একটা জিনিস, আটকাই দিছে। ভারত কিন্তু সাংস্কৃতিকভাবে বাংলাদেশের মানুষকে বাঙালি সত্তা যেটা ভাবছিল সেটা চেষ্টা করছে। তাদের সিনেমা, তাদের টেলিভিশন শোগুলো, আমাদের দেশে তো একটা সময় ভারতীয় এই যে বিভিন্ন প্রভাব ছিল, এখন সেটা কিন্তু ভারত ফেল করছে না ওয়াহাবিজমের কারণে। মানে ভারতকে এখন আশা ছেড়ে দিচ্ছে বাংলাদেশের উপর থেকে, যে এটা আর একটা পাকিস্তান হতে যাচ্ছে, আমরা আমাদের সিকিউর করে আলাদা তারা করে নেব। কখনোই বাংলাদেশকে তারা মানে ইয়ার, আপনি তাদের ডিফেন্স অ্যানালিস্টদেরকে বলেন, তারা কখনোই বাংলাদেশকে কিন্তু বলে নাই যে এটা আরেকটা পাকিস্তান না। তারা কিন্তু এটা বলে না। তারা মনে করছে সময়ে সময়ে মিত্র হয়, সময়ে সময়ে তারা এবং তারা চেষ্টা করে এই সরকারগুলোকে মিত্র বানায়। মানে যদি কোনো বৈমাত্রীয় কেউ ক্ষমতায় চলে আসে, তাকে মাতৃয় বানানোর জন্য তারা চেষ্টা চালায়, যেটা এখন চালাচ্ছে। তো এইটা কিন্তু তারা বলছে, জিয়াউর রহমানের সময় তারা করছে, জিয়াউর রহমানরে তারা এরশাদের সময় করছে। এরশাদের সময় করছে। তো তারা করে, তারা জানে যে বাংলাদেশে কিন্তু এটা আসলেই বাংলাদেশ ওই যে ডিফেন্স অ্যানালিস্টরা বলে যে বাংলাদেশকে তারা তাদের রোগ মুক্ত করে না। তারা যে রোগটাকে বলে হলো ভারত বিদ্বেষ।
যে 47-এর মাধ্যমে যে ডিভাইডটা হয়েছে, সেই ডিভাইডে যে বিদ্বেষটা তৈরি হয়েছে, স্বাভাবিক বিদ্বেষ তৈরি হয়েছে, সেই বিদ্বেষের যে রোগটা, এই রোগটাকে বাংলাদেশ থেকে মুক্ত করা এটা সম্ভব না এখন আর। 54 বছর পার হয়ে গেছে, বিদ্বেষ কিন্তু আরও বাড়ছে, যদিও আলাদা দেশ হয়েছে। বাংলাদেশ ভৌগোলিকভাবে আলাদা দেশ হয়েছে, কিন্তু আপনি কি মনে করেন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ, যারা ভারত বিদ্বেষী তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে, এরা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আপনি আমাদের একটা সাধারণ কথা, আপনি যে এইটা অবশ্য আমি সাধারণ কথা বলে যে কি আর্মিতে যে আমাদের একজন সোলজারের সমান হলো ভারতের 10 জন, মানে কি, মানে এই মানসিকতা তৈরি করতেছে যে আমরা 10 জন খতম করতে পারি। খেয়াল করে দেখতে পারেন, আমার কথা হলো এটা জাস্ট চিন্তা করেন, আমার মস্তিষ্কের মধ্যে তৈরি করা হচ্ছে আমি একজন মানুষ যে 10 জন হিন্দু মেরা ফেলাইতে পারি, ক্ষমতা আছে আমার। আপনি নিজে যা না তা কিন্তু নিজের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে 54 বছর ধরে, 56 বছর ধরে। তা আপনি এই জায়গা থেকে বের হওয়া খুব টাফ, খুবই টাফ। আমি জানি না, এটা নিজেদের শুদ্ধিতার জন্য নিজেরা যদি, আরেকটা হলো অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হতে চায় দেশটা, তখনই কিন্তু এইটাকে ডিরেল করে দেয়। কারণ ডিরেল করে, তাহলে এই মানসিকতাগুলো চালু রাখতে পারে। অর্থনীতি যদি শক্তিশালী হয়ে যেত, তাহলে কিন্তু মানুষের এই চিন্তা ভাবনা থাকতো না। আপনি যদি অর্থনীতি সুন্দর হতো, তাহলে এই মানুষগুলোকে আপনি এই চিন্তার, আপনি মুদি দোকানের সামনে আড্ডা মারা তো বন্ধ হয়ে যেত যদি আপনি বেকারত্ব কমতো। সেটা তো না, সেটা তো মতো আছে। সো আপনার এইগুলোর চর্চা চলবেই। আই ডোন্ট নো, এটা যারা রাজনীতি করেন, যারা দেশ চালাবেন, তারা জানেন তারা আসলে কীভাবে বাংলাদেশকে। কিন্তু আমার কাছে একটা জায়গায় মনে হয় আমার দাদার দেশের দিকে বাংলাদেশ চলে যাচ্ছে। দাদা দেশের দিকে? আচ্ছা, এই দাদা কোন দাদা? আমার দাদা, আমার আপন দাদার দেশে, আমার আপন আচ্ছা, দাদা দেশ তো। কারণ সেটা কিভাবে আমি জানি না, আমার কাছে ভয় লাগে এখন। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। আপনার যদি কোনো শেষ বক্তব্য বা কোনো প্রসঙ্গ আনতে হয়, আমি আসলেই বাংলাদেশ নিয়ে চিন্তিত, এবং যারা দেখছেন দর্শক, আপনাদেরকে বলবো যে ব্যাপারটা কিন্তু আসলে অতটা সরল মনে হচ্ছে না পরিস্থিতি বাংলাদেশের, এবং তারেক জিয়ার ফেলিওর। আচ্ছা, একটা প্রশ্ন আমি শেষ করি সাইফুল ভাই, আপনার কি মনে হয় সামনে জামাত ক্ষমতায় আসছে? এটা চক্রান্ত চলছে, এটা আমি আপনার ডেফিনেটলি বলতে পারি। এটা এবং ডেফিনেটলি বলতে পারি। এটা কি অভ্যন্তরীণ নাকি আন্তর্জাতিক? আন্তর্জাতিক, ইয়েস। অ্যান্টি ইন্ডিয়ান। জি। আমি এই জন্যই বলছি যে যুদ্ধ একটা কিন্তু এবং এটা এদিকে খুব শীঘ্রই, মনে হয় 6 মাস 1 বছরে আসতে পারে জামাত। আপনি কি কেন জামাতার আমিরের কথা শুনছেন? আপনাদের সময় খুব সীমিত বলছে না? বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, কিন্তু আপনাদের সময় খুব সীমিত। তাহলে আমেরিকা আর তারপরে ভারত তাদের যা যা লালদিঘি কিছু ময়দানে নেবে কি বাংলাদেশ থেকে, সেটা কি জামাতের কাছ থেকে নেবে আর কি, না, বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে না? না, লালদিঘি ময়দানে সে কি বলছে? লালদিঘি ময়দানে সে কিন্তু এই দীনেশ ত্রিবেদীর কথা কিন্তু সে বলছে। তারপরে দেখেন, সেই লালদিঘি ময়দানে কিন্তু এনসিপির নেতা নাসিরের মুখ্য সমন্বয়ক কি বলে, কি পাটোয়ারি যেন, এটা পাগলা ছাগল পাটোয়ারি না পাগল পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, হ্যাঁ। হ্যাঁ পাটোয়ারি। এই পাটোয়ারি কি বলছেন? ওখানে একটা ঘোষণা দিয়েছে, কর্মসূচি, আপনি জানেন না কর্মসূচি কি? প্রচার হয় না আমাদের প্রতিরোধকে, রিভোল্ট নামের একটা কর্মসূচি ঘোষণা দিয়েছে। এটা কি দরকার হলে তো তোমরা ঘাস খাও, তারপর অস্ত্র বানাও? শোনো, রিভোল্ট করার জন্য ওই ইয়াতে দাঁড়িয়ে লালদিঘি ময়দানে সে বক্তৃতা দিয়েছে, রিভোল্ট কর্মসূচি। রিভোল্ট শব্দটা কোথা থেকে আসে? রিভোল্ট কর্মসূচি তো আর্মির শব্দ, তার মানে আর্মির কেউ বিদ্রোহ। পিছনে আছে। হুম হুম। তো দ্যাট ইজ এ কনস্পিরেসি। আমি দর্শকদের বলবো, আমার তো অনেকেই বড়, আমি ছোট মানুষ, একটু বাংলাদেশ এই মাতৃভূমি আমাদের, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি যারাই রয়েছেন, সবাই আমরা এই দেশের নাগরিক। এই ভূমি কিন্তু আমার। আমি সিলেটে বড় হয়েছি, জন্মেছি গোপালগঞ্জে, কিন্তু ওই সিলেটের ভূমিটাও আমার। আমি কখনোই বগুড়া দিনাজপুর যাই নাই, মানে ওই দিকটাতে, কিন্তু ওই ভূমি যার তার তো তো সেটা, মানে আমি জানি না কি হচ্ছে। চট্টগ্রামে আমি পড়েছি, চট্টগ্রাম খুব সুন্দর জায়গা, সেটা আমেরিকার হয়ে যাবে, দিনাজপুর বগুড়া ভারতের হয়ে যাবে। আমি তো গরিবের বউ না, সবার ভাবি না। তো এটা যারা করছে 1971 রাজাকার আলবদর আল শামস জামাতে ইসলামী, তারা কিন্তু পাকিস্তানের কাছে দেশ বেঁচে দিয়েছিল। এইবার ইউনিট চাষে আমেরিকার কাছে, আপনি দেখতে পাচ্ছেন না, আর শ্যাডো একটা তৈরি হয়েছে, বুঝতে পারলে বোঝেন যে বেচা হয়ে গেছে। সেটা মানে কি, আপনি এটা ক্লিয়ার কাট। আসাদ বাংলাদেশ ভূখণ্ড থেকে কোথাও কোনো কিছু করতে চাইলে, ব্যবসা করতে চাইলে, ওটা আমেরিকার অনুমতি লাগবে। আমেরিকা বাংলাদেশের লাইসেন্স দেওয়ার সময় আমেরিকার অনুমতি নেওয়া হবে। আপনি হ্যাঁ, জাহাজ ডক করেছে আমার দেশে, আমার কেনা জাহাজ আমার দেবে না। আরে আমার টাকায় কেনা, তাও আবার ভাঙ্গারি জাহাজ, ভাঙারি জাহাজ দেবে না। তো
এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, দেশকে ভালোবাসেন এই মানচিত্র রক্ষার জন্য রাজাকার, আলবদর, দেশদ্রোহী এরা অলওয়েজ বিক্রি করেছে। ইসলামপন্থী দল, এই যে পিনাকি, এই যে এরা বিভিন্ন এজেন্সির লোক, এবং এরা কখনোই তার স্বার্থ তার যারা যারা অন্ন দিছে সে এর বাইরে যাবে না। তো একটু ভাবেন, উগ্রপন্থী থাকলে তাদেরকে একটু বোঝান যেন হামাসের মতো গাজা যেরকম মাটিতে মিশিয়ে দিছে, আমার এই সবুজ শ্যামল বাংলা যেন ধ্বংস না হয়। অনেক অনেক ধন্যবাদ, একটু বোঝার আমরা চেষ্টা করি। সাইফুল আলমকে আপনার শেষ বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আবার শেষ সবাইকে শুভেচ্ছা, যে যেখানে আছে, বাংলাদেশে ভারতে যারা আছে তাদের হাতে শুভেচ্ছা। আর ওই যে আমি একটা রিকোয়েস্ট করি সবাইকে, রিকোয়েস্ট মানে কি দাবি করি, সেটা হলো ইউনূস এবং তার বাহিনী যেখানে পাবেন তাকে একটু হ্যাকলিং করবেন, তার একটা দরকার একটু ডিম মেরে দেবেন, অথবা একটু সস মেরে দেবেন, অথবা পারলে বাসার তরকারির একটা শুরুয়া মেরে দেবেন, যাতে তার শরীরের মধ্যে দাগ হয়। এটা হলো আমাদের জঙ্গি। আর ইউনূসের সকল প্রোডাক্ট, গ্রামীণের সকল প্রোডাক্ট বর্জন করেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, দুটো কমেন্ট আমি পিন করে রেখেছিলাম, একটু পরে শেষ করে দিই। যে আসাদ ভাই, বাহার নাকি ভারতে অ্যারেস্ট হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্ভবত এটা অতীতের কোনো ফটো কার্ড প্রচার করা হচ্ছে, এবং বাহার বা হাসান মাহমুদ এরা চেষ্টা করছে রাজনীতিতে ফেরার, বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। তাদের ব্যাপারে একটু সাবধান থাকবেন, অসৎ লোক সবসময় অসৎ। বাহার আহ, মালয়েশিয়াতে থাকে, ভারতে থাকে জি, না। জি, ভারতে থাকে না, তাকে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে, এবং এই ক্ষুদ্র বান্দাও তার জন্য একটা তো আসাদ ভাই, পিনাকির সঙ্গে যে আপনার যোগাযোগ নাই এটা কেমনি বিশ্বাস করি? আমার কোনো কিছু গোপন না, বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি পিনাকির সমালোচনা করে যে ভিডিওগুলো তৈরি করেছি সেটা একটা প্রমাণ। পিনাকির ভাতিজা আমার খুব কাছের বন্ধু ছিল, তুইতকারী ব্যক্তি জীবনের বন্ধু ছিল, আমি তার সাথে সম্পর্কচ্যুত করেছি। যেদিন হাদি হত্যার পরে সে হাদির ছবি টানিয়েছিল, কারণ সে আমার শাহবাগের সহকর্মী ছিল। তো এবং তার বাবা একজন প্রথিতযশা অভিনেতা বাংলাদেশের, আমি তার না বলি। তো আমার জায়গা খুবই স্পষ্ট, আমি কারোর সাথে লিয়াজু করে ইয়ে করি না। আমার সাথে আরও কয়েকজন সাংবাদিক, তাসনিম খলিলের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, জুলকার নারায়ণ শাহের, সবার সাথে সম্পর্ক খারাপ করেছি বলে কয়ে, কারণ জুলাইয়ের তাদের ভূমিকা। এবং যাই হোক, এটা সময় বলে দেবে কে কার দালাল, কে কী করে। তো এটাই আর কি। এখানে কেউ কেউ বলেছেন যে আমরা দুজনই ভারতের দালাল। জি, আপনি এই পুরো আলোচনাটা শুনে যদি এইটাই আপনার মনে হয়েছে, তাহলে আর আমার কিছু বলার নাই। তবে যদি যুদ্ধ বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের ভূমিকা, আমরা আসলে কারা, দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা কী, সেটাও দেখতে পাবেন। রাজাকার হওয়া যাবে না, কারণ আমার পরবর্তী প্রজন্ম রাজাকারের বাচ্চা শুনবে না, এটা আমি আপনাদের নিশ্চিত করি। অনেক অনেক ধন্যবাদ।